আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম বিগত রাষ্ট্রপ্রধান যিনি চুরি, চামারি, মিথ্যা, ধর্ষণ, রাষ্ট্রীয় নথিপত্র মিসহ্যান্ডেল, নির্বাচন উল্টায় দেওয়ার জন্য তাণ্ডব করা ইত্যাদি 34টা ফেলানি কেসে অভিযুক্ত হয়েছিলেন। তিনি আবার প্রথম অভিযুক্ত অপরাধী যারে এ মাসের 20 তারিখে আমেরিকাবাসী আরেকবার ট্রাম্প কাকুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান দিতে দিতে নতুন করে জয়ের মালা পরায় এনে গদিতে বসিয়ে দিল। এর মধ্যে ছলে বলে কীর্তি যে প্রশান্তি ও অনুপ্রেরণার বাতাস বয়ে আনবে তা তো আর বলে দেয়া লাগে না। অন্যদিকে গদি ছাড়ার আগে আলাদিনের চেহারাকে শেষ ঘষা দেওয়ার মতন করে বাইডেন দাদু প্রেসিডেন্সিয়াল পাওয়ার দিয়ে নিজের পরিবার আর দলের বহু লোককে আগের থেকেই ক্ষমা করে গেছেন। ট্রাম্প আইসা পড়লে তাদের না জানি কি দশা হয়ে যায় এই ভয়ে। ট্রাম্প কাকু অবশ্য ফক্স নিউজকে ইন্টারভিউ দেওয়ার সময় গব্বর সিং এর মতন হুঙ্কার ছেড়ে বলেছেন, আব তেরা ক্যা হোগা কালিয়া। বাইডেন যে নিজেরে ছাড়া সবাইরে ক্ষমা করে গেলেন, এখন তারে কে বাঁচাবে? কাকু ফিরে এসে তার হালুম হুলুম ভালোবাসায় দুনিয়ায় আলোড়িত করে ফেলতেছেন। কখনো পানামা খাল দখল, কখনো অভিবাসীদের গ্রেফতার, আবার কখনো দাবানলে ছাই হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার উপর দাঁড়িয়ে নিরোর মতন ট্রাম্পেট বাজায়। তার পথপানে চেয়ে থাকা কাকুর এতিম ভাতিজারা এতদিনে আরশ কাঁপাইতে কাঁপাইতে বাংলাদেশে ভূমিকম্প নামায় দিল। সাথে আছেন তার অস্তিত্বের আলোয় আলোকিত ইলন মাস্ক। তিনি হেল হিটলার বলে সেলুট দিতে দিতে গান গাইতেছেন, শোনো একটি হিটলারের থেকে লক্ষ হিটলারের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। সেই সুরের মূর্ছনায় হাসিনা আপা কাঁদতে কাঁদতে জানালেন, আরেকবার সুযোগ দিলে আগের সব ভুল শুধরায় নেবেন। হ আপা, নিজের মধ্যে কামড়া কামড়ি কইরা যা বাকি থাকে বাকিগুলার আপনি শুধরায়েন। সেই কোন জমানায় সুকান্ত ভট্টাচার্য বন্ধুর কাছে চিঠিতে লিখেছিলেন, কোনো কিছুর কাছে আসাটাই স্বপ্ন, দূরে যাওয়াটা কঠিন বাস্তব। জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্নের মতো কাছে আসছিলাম, এখন বাস্তবের টানে ছিটকে সরে যাইতেছি। আমাদের সম্মিলিত আত্মা টুকরা টুকরা হয়ে যাচ্ছে দলীয় স্বার্থে। বেশ কিছুদিন ধরে বিএনপি বুঝছে যে ইলেকশনের জন্য চাপ দিতে হবে, সেই জন্য বিভিন্ন ধরনের বাণী তারা দিচ্ছে। একটা হচ্ছে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, নির্বাচন নিয়ে দেরি করার কোনো মানে নেই। আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল। আপনি দেখবেন এই যে ইউনূস সরকার সহ, ইউনূস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে, বা ধরেন ইউনূস সরকারের যারা সমর্থক আছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে। তারা নির্বাচনটা দিতে চান না। নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই, আমরা এইখানে আসছি, নির্বাচন একটা দিব, আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল, আমরা কিছু সংস্কার করব, সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের আধা পর্যন্ত। এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি, তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না। তারা নানাভাবে বলতে থাকলেন, বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, আমরা কি এই জন্য এটা করছিলাম কিনা। তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল। তো ভয় পাওয়ার মতো কারণটা কি? বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন? ভাই, নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা। নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি, এটাতে কিন্তু পোষায় না। কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে, যেগুলো অন্যান্য জায়গায় যত কিছু আসে, এই সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো, এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই। যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে, নির্বাচন পাইতে হবে, নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে, এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ ম্যাচিউর চাল বলে মনে হয়। বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিক মতো দিতে পারবেন না, অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন,
যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই, এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে। এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো, আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশ নেয়, তবু আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে। কেন এই আস্থা আছে জানেন? দেখেন, এইখানে যারা উপদেষ্টারা আসেন, যেমন ধরেন সৈয়দ রিজওয়ানা হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন, কি বলছেন যে সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা, তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হইল যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি। আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা, আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে, আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন, আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে, সেটা তো করা হয় নাই। সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূসের প্রতি আমার এই আস্থা আছে। যদি এই ইলেকশন হয়, আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই, এই ঝামেলা এই গ্যাঞ্জামের কোনো মানে হয় না। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। এবং আমি মনে করি না যে ওই 3 জন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পার্সিয়াল হয়ে যাবে। এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি, এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আবার বলি যে এইটা মির্জা ফখরুল আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন, কিন্তু করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে আর সরকারে থাকবে না। কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া, এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম এর মধ্যে কি কি আছে সে সব কথা কিন্তু কইছে, যে কোনটা কোনটা আছে, গুম খুন আছে, নতজানু পররাষ্ট্রমন্ত্রীর নীতি আছে, 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠ ইত্যাদি আছে। অর্থাৎ যা মানে 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 প্রথম কথা, 1-11-র সবচেয়ে ওয়ার্স সাফারার ছিল হচ্ছে বিএনপি। এখন বিএনপির যদি বলে যে 1-11-এর মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে, তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না। এখন কইতে পারে যে 1-11-র সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল, এরকম একটা 1-11 করে বিএনপি সেরকম একটা অবস্থান চায়, তাহলে একটা আলাদা কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে। এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা 1-11-র তুলনাটা আনলেন, এটা আমার মতামত যে 1-11-2 যদি কোনো সময় কোনো 1-11 বাংলাদেশে আসে, এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে, এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না, কতগুলি ফ্যাক্টর থাকে না, এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব। ভাই, আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না, দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন, আগে সংস্কার, আগে বিচার, এর জন্য আমরা এটা করি নাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল, সেগুলো আপনারা বলবেন। তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না? বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না? আমাদের 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 মনে আছে যে 2015 সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান, যে সময় তার দ্বিতীয় পুত্র জনাব আরাফাত রহমান কোকো মারা যান। সেই সময় কয়েক বছর আগে, মানে এই কোকোর মৃত্যুবার্ষিকীতে দেয়া জনাব মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস, জনাব নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল 2007 সালে ছিল, সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে, তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করতে পারে। কিন্তু দেখেন, আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে, কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে, সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার, বিএনপিকে একটু কথা শোনানো দরকার। এইটা আমার মাথায় ঢোকে না। আপনি যদি
আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করতে চাচ্ছে, এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা অর্থাৎ মানে জনাব নাহিদ, জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনাত সার্জিসরা যে এটা দিতেছেন, এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে। দেখেন, তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে, খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই, এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি যে দেখেন এই 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 এক বছরের মধ্যে, এই 1-1.5 বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে? সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায়? একটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে? মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে, মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে? মানে কোন কোন বাস্তবতায় কোন দিন বিএনপি এসে আওয়ামী লীগের সাথে আঘাত করবে, এইটা কার মাথায় ঢুকছে, কার মাথায় এটা বলা হচ্ছে, আমার এটা মাথায় ঢোকে না। এখানে আমার টেক হইল বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক, কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করছে। বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদেরকে, আমার ধারণা, আমার সাথে তো আর বিএনপির কথা হয় না, কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আছে, তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারতেছে না। আওয়ামী লীগ যদি এখন স্থানীয়ভাবে ইলেকশনও করে, সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা, মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন। 2014-এর পর থেকে শেখ হাসিনার অধীনে ছাড়া অন্য কোনো ইলেকশন তারা করবে কিনা, করতে পারবে কিনা, সেটা তো পরের ব্যাপার। তারপরও তাদের লোকেরা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা আরো পরের ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসলে কতটা জনপ্রিয়তা রয়েছে এখন, কতটা কতটা ইয়া রয়েছে। তো বিএনপি তো ভালো, বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাবে, একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করার জন্য, সারা দুনিয়ারে দেখানোর জন্য যে আমরা 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 সবাই নিয়ে একসাথে ইলেকশন করছি। আওয়ামী লীগের জনপ্রিয়তা যে এখন তলানির মধ্যে এবং তলানির নিচে, এবং মানে আমি কি বলবো, মানে এই 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 জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে, আইসা খুব ভালো করবে, এইটা কে বিশ্বাস করবো, এটা আমি জানি না। 15 বছরের দুঃশাসন, নানা রকমের প্রাতিষ্ঠানিক ধ্বংস ইত্যাদি কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তার মধ্যে প্রতিদিন নতুন নতুন নৃশংসতাতে একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তাদেরকে র্যাব কেন্দ্রের যে ঘরে রাখা হয়েছিল কমিশন তা শনাক্ত করেছে। অনেক মেয়েদেরই নির্যাতন করা হয়েছে পরিবারের পুরুষ সদস্যের কাছে পৌঁছানোর জন্য। এরকম একটা দল যারা পালায়ে যাওয়ার 5 মাস পরেও অমানবিকতার নতুন নতুন রেকর্ড ব্রেকের খবর আমরা পাচ্ছি। তারা ইলেকশনে দাঁড়ালেই জনগণ তাদের কোলে তুলে নিবে, গোল্ডফিশ হইতে পারি আমরা, তাই বলে এত। লুনা রুশদি অবশ্যই এই জায়গায় আমার সাথে একটু দ্বিমত পোষণ করেন। তার মতো আগামী অন্তত 3টা নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশ নিতে না পারে তার জন্য আইনি ব্যবস্থা নিশ্চিত করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের একটা গণহত্যাকারী দলের এইটুকু শাস্তি অন্তত প্রাপ্য। কিন্তু আইনি ব্যবস্থা বলতে আসলে রুশদি যেটি বুঝেছেন, আমি আমার টেকটা একটু বলি যে এটা আসলে এক্সিকিউটিভ অর্ডারেই আসলে এটা সম্ভব। বিচার করে এটা একটা লম্বা প্রসেস, সরকার যদি চায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা আসলে নিষিদ্ধ করতে পারে তারা যদি চায়। আর তারা এটা প্রাপ্য কিনা এই বক্তব্য লুনা রুশদির, এই বক্তব্য আমার না। আমি মনে করি যে দলের তারা ইলেকশন করলে করতেই পারে, ইলেকশন তারা করুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু যদি সরকার, যারা এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে আছে, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ আসলে কি বলে নিষিদ্ধ হইতে হবে, তাদের 3 টার্মের জন্য, 2 টার্মের জন্য, 5 টার্মের জন্য, সেটা তারা এক্সিকিউটিভ অর্ডারে করতে পারে। এইবার সংস্কার প্রসঙ্গে আসি। দুনিয়ার বিভিন্ন দেশের চরিত্র বোঝা যায় বিভিন্ন রকম ক্ষেত্রে। বাংলাদেশের সবচেয়ে ভালো চেনা যায় হচ্ছে পাটিগণিতে। সেই যে বান্দরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অঙ্ক মনে আছে আপনাদের? এই রকম বান্দর যে 2 গজ উঠে, মানে আমাদের অঙ্ক বইয়ে বাংলাদেশ ছাড়া আপনি আর কই পাবেন? ডক্টর টিয়া পাখি বানানো হয়েছে। পুলিশ, র্যাব, আনসার এরা এই জমানায় শেখ সাদি পোশাকেই পরিচয়। সুমন রহমানের একটা স্ট্যাটাস শেয়ার না করে পারত